12 ভূঁইয়ার প্রধান ঈশা খাঁ। হ্যাঁ বন্ধুরা, ঈশা খাঁর রাজধানীতে চলে এসেছি। পানামা সিটির কথাই বলছিলাম বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে পুরাতন বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পানামা সিটিরই একটি অংশ, পানামা সিটিরই একটি বিল্ডিং। সো আমি মাত্রই প্রবেশ করলাম। এখন আমি আপনাদের এটার ভিতরের দিকে নিয়ে যাব। আমি দেখানোর চেষ্টা করবো এর ভিতরে কি রয়েছে এবং ভবনগুলো ঘুরে দেখাবো। সো বন্ধুরা সঙ্গেই থাকুন। টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকতেই বড় বড় পুরাতন বিল্ডিং দেখতে পাই। সোনারগাঁর 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই পানামা নগরটি গড়ে ওঠে। 15 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন এই সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীপথে বিলেত থেকে আসতো বিলাতি থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। কাপড়ের বাণিজ্য শেষ হতে পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। পরবর্তীতে হিন্দু ব্যবসায়ীরা এখানে তাদের বসতক্ষেত্র গড়ে তোলে। ব্যবসায়ীদের ব্যবসা ছিল সাধারণত ঢাকা থেকে কলকাতা জুড়ে। তারাই মূলত এই নগর গড়ে তুলেছিলেন। নগরটি ছিল খাসনগর, পানামনগর, প্রাচীন নগর। বাংলার 12 ভূঁইয়া প্রধান ঈশা খাঁ এই পানাম সিটি হচ্ছে রাজধানী হিসেবে শাসন করে গিয়েছিল। এখানকার বিশেষত্ব হচ্ছে পানামা সিটির মধ্যে প্রায় 50 থেকে 52টি হচ্ছে ভবন রয়েছে। এই ভবনগুলোর মধ্যে ম্যাক্সিমাম ভবনগুলোই আসলে অনেক পুরাতন। এগুলো হচ্ছে একদম ইটের যে সুরকিগুলা, ইটগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে যে ভবনগুলো, এই সবগুলো ভবনের মধ্যে হচ্ছে 4 নাম্বার ভবন যেটি রয়েছে, 4 নাম্বার ভবনের এখানে বিশেষ কিছু কাহিনী রয়েছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই নিরিবিলি একটা পরিবেশ এবং পিছন সাইডে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুবই রিস্কি এবং এখানে উপরে মানুষকে ওঠা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যেন পরবর্তীতে কোনো দুর্ঘটনা না ঘটে। বাংলার স্বাধীন রাজা ঈশা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণ বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা পর্যন্ত থাকে। বাড়িগুলোর স্থাপত্য ঔপনিবেশিকতা ছাড়াও মোগল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণে দেখা যায় এই বাড়িগুলো। পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল ও 5টি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া। নগরীকে জলবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু। প্রত্যেকটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে। নগরীর যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গিয়েছে এপাশ ওপাশ। আমার ছোট 2 ভাই, ওদের সাথে আমার পরিচয় হলো এখানে এসে। তো সুন্দর একটা বিকেল কাটানোর জন্য
পানাম সিটি আসলে বেস্ট একটা জায়গা, কারণ হচ্ছে ভিতরে ওরকম কোনো যানবাহনের কোনো কোলাহল নেই, শুধুমাত্র প্রকৃতি আর প্রকৃতি। সো প্রকৃতির মধ্যে বসে সময় কাটানোটা কিন্তু আসলে খুবই চমৎকার, যেটা ওরা দুই বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন সেটাই করতেছিল, দুজনে গল্প করতেছিল। বাট আমি ওদের একটা ভিডিও নিছি, ওরা আসলে জানেই না, বলতে পারে নাই, ওরা অনেক লজ্জা পাচ্ছে মনে হচ্ছে, কিন্তু এটাই আসলে বাস্তব। এখানে সবাই আসে আসলে ভালো একটা সুন্দর শান্তশিষ্ট পরিবেশে প্রকৃতিকে দেখার জন্য, এবং এখানে বাতাস থাকার কারণে প্রত্যেকটা মানুষ কিন্তু আসলে খুব সুন্দর একটা সময় পার করে। সো চলুন, এখানে 52টি হচ্ছে ভবন থাকা সত্ত্বেও আমি মাত্র কয়েকটা ভবন ঘুরে দেখছি, বাট এখন পর্যন্ত কোনো ভবনের ভিতরে ঢোকা হয় নাই। তো এখন আমি আর একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব, কারণ পানাম সিটিটা মোটামুটি অনেক বড়। আমি জাস্ট সোজা হেঁটেই আসছি, বাট আশেপাশে যে কিছু জায়গা আছে পানাম সিটির, সেখানে আমার এখন পর্যন্ত যাওয়া হয় নাই। সো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তোমরা কি জানো, বলতে পারবা? পারবা না? পারবা না, আচ্ছা। এখানে কি প্রতিদিন লোক আসে? ইশাখা কি বললা? ইশাখার রাজধানী ছিল এটা, তাই না? কিন্তু আস্তে আস্তে একটা সময় এখানে ধনী হিন্দুরা ছিল, অনেক ধনী। হ্যাঁ, 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 গোয়ালদি ও, মানে এই গোয়ালদি যে ছিল ওনার আন্ডারে ছিল এই পানাম সিটি পুরাটা, উনি ওনার দখলে ছিল। গোয়ালদি ওনার দখলে ছিল না? গোয়ালদি ওনার লোক না, লোকের নাম না গোয়ালদি? ও, বুঝছি। এখানকার আগেকালে মানুষ, হ্যাঁ 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 হ্যাঁ, ও হ্যাঁ, কোনটা? ওই যে ওই ভবন, কোনটা? ওই যে বিল্ডিং দেখা যায়, এই যে পুরনো বিল্ডিংটা। ও, এটা তোমার দাদার বাড়ি? ও, বুঝছি। তাই তোমরা যেখানে বসে আছো এখানে কাপড় আগে ধুইতো না? ওই যে ধোপা বলি যে আমরা। হ্যাঁ, ও আচ্ছা। এখানে তো কাপড় ব্যবসায়ীরা আসছিল, তাই না? পরে হিন্দু ব্যবসায়ীরা চলে যাওয়ার পরে তারপর হচ্ছে হিন্দুরাও তো কাপড় ব্যবসায়ী ছিল না? হিন্দুরা কি কাপড় ব্যবসা করতো? আচ্ছা। হ্যাঁ, মুসলিম কাপড়ের জন্য বিখ্যাত ছিল। হ্যাঁ, মুসলিম কাপড়ের জন্য বিখ্যাত ছিল এটা এলাকা। পরেতে দেশি কাপড়ের ইংরেজি কাপড়গুলি আছে না, হ্যাঁ, তারপরে এডি উঠতে আছে। ও, এইখানে তো ওই নৌকাতে বাণিজ্য করতো মানুষ, না? এই যে এটা আছে ইশাখার, এই নৌকাতে এই যে এটা নদী আছে। ও, এই নদী দিয়ে তাহলে ইশাখার আমলে হচ্ছে বাণিজ্য করতো না এখানকার? ও আচ্ছা, এইটা সেই নদী। ইশাখার আমলে এখানে নৌকার ঘাট ছিল, এই নৌকার ঘাট দিয়েই হচ্ছে মানুষ বাণিজ্য করত এই পানাম নগরীতে। ভবনগুলো ক্রমে পরিত্যক্ত হতে থাকে, ফলে আস্তে আস্তে তা আশেপাশের লোক দ্বারা দখল হতে থাকে। 2009 সালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পানাম নগরীকে সম্পূর্ণরূপে দখলমুক্ত করা হয়। বাংলাদেশ স্বাধীন হবার আগে ও পরে বাড়িগুলো 10 থেকে 15 বছরের ইজারা দেওয়া হয় এবং পরে নবায়নও করা হয়। মূল বাসিন্দাদের অবর্তমানে বাড়িগুলো অযত্নে ক্ষয়ে যেতে থাকে, ফলে বর্তমানে এর ইজারা নবায়ন করা হয় না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।